আমরা শুরু করতে পারি। প্রিয় চিকিৎসক বৃন্দ, আসসালামু আলাইকুম। এক্সপ্রেসিভ এডুকেশন নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর নাজমুল। তো আজকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসটা সেকেন্ড ক্লাসের পরে হবে। লেকচার টুটা দিয়ে আমরা শুরু করবো প্রথমে। সো আশা করি সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন। স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, জি, দেখা আমরা যাচ্ছে। দেখতে পাচ্ছি। Okay, তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে একটু আইডিয়া নিই যে আসলে আহ, কি অবস্থা বা কিরকম। আহ, আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল পড়বো, তো আমাদের দেশ এবং মহাদেশগুলো সম্পর্কে একটু আইডিয়া দরকার। তো আজকে মেনলি হচ্ছে আমেরিকা এবং হচ্ছে ওশেনিয়ান মহাদেশ, এই দুইটা টপিক। তো এখানে তো আসলে সোজা ভাবে একেবারে 2D ভাবে দেখানো হয়েছে। 3D যদি আমি চিন্তা করি তাহলে দেখেন এই রাশিয়ার এই প্রান্তটা কিন্তু এই এখানে আলাস্কার সাথে লাগানো, ঠিক আছে? পৃথিবী যেহেতু গোল, তাহলে গোল চিন্তা করবো আর কি। তাহলে আবার এটা এটা এই পাশটা আর হচ্ছে এই পাশটা কিন্তু কাছাকাছি। এখানে যদিও দূরে দূরে মনে হচ্ছে, কিন্তু আসলে এটা দূরে না, এটা কাছাকাছি। আচ্ছা, তো প্রথমে আমরা আমেরিকা চলে যাই। আমেরিকাকে মেনলি তিনটা ভাগ। একটা হচ্ছে উত্তর আমেরিকা, এরপরে হলো দক্ষিণ আমেরিকা, এরপরে হলো মধ্য আমেরিকা। এই হচ্ছে আমেরিকা। তো এখানে খেয়াল করেন, এই যে এই পুরো এরিয়াটা জুড়ে যদি আমি খেয়াল করি, এই পুরো এরিয়া জুড়ে যদি আমি খেয়াল করি, এখানে আরো আছে মেক্সিকো সহ নিয়ে। হ্যাঁ, এখানে তারপরে এই পাশটা। এখানে আমাকে একটু বলেন তো, এখানে সবচেয়ে বড় দেশ মনে হচ্ছে কোনটা? সবচেয়ে বড় দেশ মনে হচ্ছে কোনটা? কানাডা। কানাডা। তাহলে উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে কানাডা, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড়। সবচেয়ে বড়। তাহলে উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ, বৃহত্তম দেশ, আয়তনে বৃহত্তম দেশ। এটা হচ্ছে আয়তনে, তাহলে আমরা তো এখানে আয়তনটা দিচ্ছি, তাহলে আয়তনে বৃহত্তম দেশ হলো কানাডা। এরপরে দেখেন, এই যে ইউএসএ, ইউএসএ এখানে একটা পোর্শন আছে ইউএসএ, আবার এখানে একটা পোর্শন আছে আলাস্কাটা। এটা একটা অঙ্গরাজ্য। আলাস্কাটা হচ্ছে ইউএস এর একটা অঙ্গরাজ্য। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তাহলে দ্বিতীয় বৃহত্তম, আয়তনে দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে ইউএসএ। ওকে। আচ্ছা, এখন বলেন, মানুষ নর্মালি কোথায় যায়? কানাডায় বেশি যায় নাকি ইউএসএ তে বেশি যায়? মানে সারা বিশ্ব থেকে কানাডায় বেশি যায় মনে হয়। কানাডায় বেশি যায়। কানাডায় তো বাংলাদেশি কয়েকজন যায় আর কি, মেনলি ইউএসএ ঘুরে। ইউএসএ তে যায়। ইউএসএ তে যায় সবাই, সবার তো স্বপ্নই থাকে ইউএসএ তে যাওয়া, ঠিক না? তো ভালো ভালো যতগুলো কান্ট্রি আছে সবগুলা থেকে ইউএসএ তে, এবং বাংলাদেশ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ইউএসএ তে যায় পড়াশোনা করার জন্য। তো ইউএসএ তে কিন্তু জনসংখ্যার ভিত্তিতে যদি বলা হয়, জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম দেশ হচ্ছে ইউএসএ। তাহলে জনসংখ্যা বেশি। তাহলে ইউএসএ তে, তাহলে আমাদের উত্তর আমেরিকার মধ্যে আয়তনে বড় দেশ হচ্ছে কানাডা, আর জনসংখ্যায় বৃহত্তম হচ্ছে ইউএসএ। এটা আমরা মনে রাখবো। ওকে। আচ্ছা, তো কানাডার এই এই জায়গাটাতে করে, এই এখানে একদম ওদের ওদের রাজধানীগুলো কিন্তু আমাদের মতো না। আমাদের আমাদের যেমন বাংলাদেশের রাজধানী একদম সেন্টারে থাকে, ওদের রাজধানীগুলো দেখবেন সবগুলো হচ্ছে কোনায় কোনায়। এইখানে একটা রাজধানী থাকে, এই রাজধানীটার নাম হচ্ছে অটোয়া। ঠিক আছে, অটোয়া। আর এই যে আমেরিকা, আমেরিকার রাজধানীও দেখবেন এখানে কোনায়, এই জায়গাটাতে। এই জায়গাটা দেখেন ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। তাহলে দেখেন, আমাদের তাহলে ইউএস এর ইউএস এর জনসংখ্যায় বৃহত্তম সেটা আমরা করে ফেললাম। কানাডা হচ্ছে আয়তনে বৃহত্তম, এটা আমরা করে ফেললাম। আচ্ছা, এর মধ্যে আবার দেখেন মেক্সিকোতে কিন্তু জনসংখ্যা ওর আয়তনের তুলনায় বেশি, বাট আমেরিকার চেয়ে কম। কিন্তু এর আয়তনের তুলনায় অনেক বেশি। তাহলে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। সবচেয়ে ঘনবসতি পূর্ণ দেশ হচ্ছে মেক্সিকো। মেক্সিকোর আহ, মেক্সিকোর যে আহ, রাজধানী সেটা আবার সেন্টারে আছে, সেটা হচ্ছে মেক্সিকো। মেক্সিকোটা তো মেক্সিকো সিটি, একদম সহজ। তাহলে এখানে আমাদের মেইনলি উত্তর আমেরিকাতে মেইনলি তিনটা দেশই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কানাডা, ইউএসএ এবং হলো মেক্সিকো। তাহলে কানাডার রাজধানী হলো অটোয়া, এরপরে যুক্তরাষ্ট্রের রাজধানী হলো ওয়াশিংটন ডিসি, এবং
মেক্সিকোর রাজধানী হলো মেক্সিকো সিটি। আচ্ছা, তাহলে এখন আমরা আয়তনে বৃহত্তম দেশগুলো আমরা পড়ছি। ঠিক আছে, আয়তনে বৃহত্তম দেশ আমি পড়ছি। ক্ষুদ্রতম দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস। আর এখানে বৃহত্তম উপদ্বীপ যেটা, বৃহত্তম উপদ্বীপ হচ্ছে ল্যাব্রাডর। ঠিক আছে, বৃহত্তম উপদ্বীপ যেটা সেটা হলো ল্যাব্রাডর। এগুলো আমরা পরবর্তীতে আবার পড়বো, এখানে তাও আমি একটু বলে দিচ্ছি আর কি। ল্যাব্রাডর। আর দীর্ঘতম নদী, এখানে দেখবেন উত্তর আমেরিকা এবং ওশেনিয়াতে যতগুলো নদী পাবো, দীর্ঘতম নদী পাবো, সবগুলোতে ম দিয়ে একটা নাম থাকে। যেমন এখানে উত্তর আমেরিকার ক্ষেত্রে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে দীর্ঘতম নদী মিসিসিপি। তাহলে এখানে দীর্ঘতম নদীর নাম হলো মিসিসিপি। মিসিসিপি, মিসিসিপি হলো দীর্ঘতম নদী। আচ্ছা, আর বৃহত্তম জলপ্রপাত, বৃহত্তম জলপ্রপাত, জলপ্রপাত হলো নায়াগ্রা। নায়াগ্রা। তাহলে এই হলো মোটামুটি উত্তর আমেরিকা। আর উত্তর আমেরিকাতে টোটাল স্বাধীন দেশ হচ্ছে 23টা। টোটাল স্বাধীন দেশ 23টা, তার মধ্যে আমাদের এই তিনটা ইম্পর্টেন্ট, যে তিনটা আমেরিকা, কানাডা এবং হচ্ছে মেক্সিকো, এই তিনটাই নিয়ে মোটামুটি একটু করতে হবে। বাকিগুলো সম্পর্কে না পড়লেও চলবে। তাহলে এই তিনটা সম্পর্কে করবো। টোটাল দেশ হচ্ছে 23টা। তাহলে এখানে উত্তর আমেরিকা যদি আমি ইনফো গুলো বলি, উত্তর আমেরিকাতে সবচেয়ে বৃহত্তম দেশ কোনটা আপনারা একটু বলেন, আনসার করেন, তাহলে সুবিধা হবে কানাডা। আপনাদের মনে। কানাডা। এরপর হচ্ছে জনসংখ্যা বৃহত্তম দেশ কোনটা? মেক্সিকো। যুক্তরাষ্ট্র। ইউএসএ। 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 আচ্ছা, এরপরে চলে আসে সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ কোনটা? সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ মেক্সিকো। 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 ওকে। আচ্ছা, এরপরে চলে আসি যে এখানে দীর্ঘতম নদীর নাম কি? মিসিসিপি। মিসিসিপি। আচ্ছা, বৃহত্তম উপদ্বীপ কোনটা? বৃহত্তম উপদ্বীপ ল্যাব্রাডর। ল্যাব্রাডর। ল্যাব্রাডর হচ্ছে বৃহত্তম উপদ্বীপ। আচ্ছা, আর বৃহত্তম জলপ্রপাত কোনটা? নায়াগ্রা। নায়াগ্রা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান যেটা, পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান আছে হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। ক্যালিফোর্নিয়াতে আহ এটার নাম হচ্ছে ডেথ ভ্যালি। তাহলে ডেথ ভ্যালিটা কোথায়? ইউএসএ তে। ডেথ ভ্যালি। ডেথ ভ্যালি এটা হচ্ছে উষ্ণতম স্থান। তাহলে পৃথিবীর সবচেয়ে, এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান। তাহলে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বললে সেটা আনসার হবে ডেথ ভ্যালি। আচ্ছা, এখানে খেয়াল করেন, এই যে কানাডা হচ্ছে এখানে বৃহত্তম। আচ্ছা দেখেন, এই কানাডার মতো কি আর বড় কোনো দেশ আছে এখানে পুরো মানচিত্রের মধ্যে? রাশিয়া। রাশিয়া। তাহলে রাশিয়া হচ্ছে কি আয়তনে বৃহত্তম, পৃথিবীর বৃহত্তম দেশ কোনটা? রাশিয়া। পৃথিবীর বৃহত্তম দেশ হলো রাশিয়া। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি আমাদের যে এশিয়া থেকে যে আমেরিকা পর্যন্ত, দেখেন এই যে এখানে এশিয়া, এই এশিয়া থেকে শুরু করে, এই যে এশিয়া থেকে শুরু করে এই পুরো এশিয়া, রাশিয়ার চিন্তা করলাম না, এটা তো পুরো এশিয়া ঠিক না? এই এরিয়াটা তো পুরোটা হচ্ছে এশিয়া। তাহলে এই এশিয়া থেকে শুরু করে যদি আমি আমেরিকাতে যাই, আমাদের আমেরিকাতে যেতে অনেক সময় লাগে না? এশিয়া থেকে আমেরিকাতে যেতে অনেক সময় লাগে না? দীর্ঘ একটা পথ পাড়ি দিতে হচ্ছে, ঠিক না? কিন্তু এশিয়া থেকে ইউরোপ যেতে কি এত বেশি সময় লাগে? সময় লাগে না। তাহলে এশিয়া থেকে আমেরিকা যেতে অনেক সময় লাগে। তার মানে ওই যে জার্নিটা অনেক বোরিং, যেহেতু বেশি সময় লাগে। সো এশিয়া এবং আমেরিকার মধ্যে যে প্রণালীটা থাকে সেটাকে বলা হয় বেরিং প্রণালী। এই যে দেখেন বেরিং প্রণালী, যে বেরিং সি এবং হচ্ছে বেরিং সি কে হচ্ছে কানেক্ট করে। তো এই জন্য এটার নাম হচ্ছে বেরিং প্রণালী। তাহলে এশিয়া এবং আমেরিকার মধ্যে যে প্রণালীটা থাকে সেটাকে বলা হয় বেরিং প্রণালী। ঠিক আছে, এটা মনে থাকবে, আশা করি এটা সবার মনে থাকবে। এশিয়া থেকে আমেরিকা যাওয়া যেহেতু বোরিং, তাহলে এশিয়া থেকে আমেরিকার মধ্যে যে প্রণালীটা আছে সেটার নাম হচ্ছে বেরিং প্রণালী। এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এরপরে তাহলে চলে আসেন, এখানে পৃথিবীর বৃহত্তম দেশ আমরা এশিয়া রাশিয়া পড়ছি। এখানে দেখেন এই যে রাশিয়া, না এই রাশিয়া, আমি কি বলছিলাম এই যে পৃথিবীটা তো গোল, তাহলে এই রাশিয়ার এই প্রান্ত মানে কার সাথে লাগানো? আলাস্কার সাথে লাগানো না? বুঝতে পারছেন কিনা? রাশিয়ার এই এই প্রান্তটা কি আলাস্কার সাথে লাগানো কিনা? জি ভাইয়া। আলাস্কার সাথে লাগানো। তাহলে আলাস্কাটা ছিল আসলে রাশিয়ার, পরবর্তীতে সেটা আমেরিকা কিনে নিছে ওদের কাছ থেকে। বুঝতে পারছেন কিনা? তাহলে আলাস্কাটা হচ্ছে রাশিয়ার ছিল,
আমেরিকা পরবর্তীতে হচ্ছে ওদের কাছ থেকে কিনে নিছে, যেহেতু একদম পাশাপাশি, তাহলে এটা তো মানে এটা যদি পরীক্ষা যদি আসে তাহলে এটা ভুল করার কোনো কারণ নাই। আচ্ছা, তো চলে গেল। তাহলে মোটামুটি হচ্ছে আমাদের এই হচ্ছে পড়া ছিল আর কি উত্তর আমেরিকা থেকে। এখন উত্তর আমেরিকার আমরা স্পেসিফিক জোনে আমরা একটু পড়বো, সেটাতে যদি আমি চলে আসি। আচ্ছা, তাহলে এই যে যুক্তরাষ্ট্র, তাহলে যুক্তরাষ্ট্রের মধ্যে খেয়াল করেন, এখানে আমি মোটামুটি রেড মার্ক যেগুলো করে দিচ্ছি, রেড মার্ক গুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে। ওকে, এখন দেখি যে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আচ্ছা, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক হচ্ছে জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন। আচ্ছা, তাহলে দেখেন এই যে আমেরিকা, আমেরিকাতে টোটাল কয়টা অঙ্গরাজ্য আছে এটা জানেন? কয়টা অঙ্গরাজ্য আছে আমেরিকাতে? 50টা। 50টি। এই যে দেখেন এখানে দেওয়া আছে, তাহলে 50টি অঙ্গরাজ্য আছে। তাহলে আমেরিকাতে অঙ্গরাজ্য আছে টোটাল 50টি। আচ্ছা, এই অঙ্গরাজ্য 50টি অঙ্গরাজ্য এখন তো বর্তমানে টোটাল 50টা আছে আর কি, কিন্তু এর মধ্যে 13টা অঙ্গরাজ্য ব্রিটেনের উপনিবেশ হিসেবে ছিল। ঠিক আছে, ব্রিটেনের উপনিবেশ হিসেবে, তাহলে ওখানে ব্রিটেন, ব্রিটেন বণিকরা উপনিবেশ গড়ে তুলছিল কয়টাতে? 13টা। তাহলে 13টা অঙ্গরাজ্যের মধ্যে ব্রিটেনের উপনিবেশ করছে, উপনিবেশ করছে। আচ্ছা, okay? এরপরে চলে আসি এখানে। 1492 সালে প্রথম, 1492 সালে ইতালির নাবিক কলম্বাস এই দ্বীপটা প্রথম আবিষ্কার করছে, এই যে ইউএসএ, ইউএস এর এই খণ্ডটা প্রথম আবিষ্কার করছে। এবং 1607 সালে যুক্তরাজ্য সর্বপ্রথম ভার্জিনিয়া অঙ্গরাজ্যে উপনিবেশ স্থাপন করে। তাহলে প্রথম যুক্তরাজ্য প্রথম কোন অঙ্গরাজ্যে আপনার উপনিবেশ স্থাপন করছে? ভার্জিনিয়াতে। ঠিক আছে, ভার্জিনিয়াতে করছে। এরপরে ক্রমান্বয়ে টোটাল 13টা, টোটাল 13টাতে, টোটাল কয়টা গেল? টোটাল 13টাতে হচ্ছে তারা উপনিবেশ গড়ে তুলছে। ওকে, 13টাতে গড়ে তুলছে। আচ্ছা, এরপর দেখেন, এবং আমরা তো জানি ব্রিটেন যেখানে যেখানে উপনিবেশ করে গড়ে তুলছে ওইখানে ওইখানে কি হয়েছে? আন্দোলন হয়েছে, ঠিক না? তাহলে ইউএস এর উপরেও যখন উপনিবেশ গড়ে তুলছিল, তো ওইখানেও ইউএস এর যারা আহ, নাগরিক ছিল তাদের মধ্যে একটা অসন্তোষ প্রকাশ, যেমন আমাদের ভারতীয়দের মধ্যে একটা উপমহাভারতের যারা ছিল তাদের মধ্যে একটা কি ছিল? অসন্তোষ প্রকাশ করছিল। পরে হচ্ছে আমরা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ব্রিটেনের কাছ থেকে মুক্তি পাইছি। তো ওইখানেও সেম ঘটনা, ওইখানেও হচ্ছে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং তাদের মধ্যে একটা জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তুলছে। আচ্ছা, এরপরে হচ্ছে 1776 সালের 4 জুলাই 13টি অঙ্গরাজ্য নিয়ে আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয়, এবং এই জন্য আমেরিকার স্বাধীনতা দিবস হচ্ছে 4 জুলাই। ঠিক আছে, 4 জুলাই। তাহলে কখন ঘোষণা করছে? 1776 সালে। 1776 সালে, এই যে দেখেন, আহ দেখাই, 1776 সালে স্বাধীনতা ঘোষণা, 4 জুলাই 1776 সাল। 4 জুলাই 1776 সালে তারা স্বাধীনতা ঘোষণা দিছে, এবং এই জন্য আমেরিকার স্বাধীনতা দিবস হচ্ছে 4 জুলাই। আমাদের জন্য আমেরিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 4 জুলাই, 4 জুলাই স্বাধীনতা দিবস। আচ্ছা, ফ্রান্স কিন্তু এই স্বাধীনতা যুদ্ধের মধ্যে সহায়তা করছে, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে এখানে দেখেন ওরা কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীন হয়েছে। এরকম স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীন হয়েছে এরকম আরেকটা দেশের নাম বলুন। বাংলাদেশ। স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশ। পৃথিবীতে মাত্র বাংলাদেশ। 2টা দেশ আছে, টোটাল 2টা দেশ আছে যারা স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীন হয়েছে, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশের আমেরিকার এদিকে একটা মিল আছে। আর কোনো দেশে কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে কিন্তু স্বাধীন হয়নি। এই আমেরিকা এবং হচ্ছে বাংলাদেশ সেই মাত্র 2টা দেশ যারা স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীন হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে যে স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীন হচ্ছে কোন দেশ। ওখানে মনে করেন বাংলাদেশ ছিল না, ইউএসএ বা আদার বাকি দেশগুলো দিচ্ছে, তাহলে ইউএসএ আনসার হবে। আচ্ছা, ঠিক আছে, এরপরে চলে আসি। আচ্ছা, এখানে একটা দেখেন,
এই যে ইউএস এর সাথে যতগুলো দেশের সীমান্ত আছে তার মধ্যে সবচেয়ে বড় সীমান্ত কার সাথে? সবচেয়ে বড় সীমান্তটা কার সাথে? কানাডা। কানাডার সাথে। কানাডার সাথে। তাহলে যদি বলা হয় সবচেয়ে বড় সীমান্ত আছে কার সাথে? কানাডার সাথে ইউএস এর সবচেয়ে বৃহত্তম সীমান্ত আছে। এবং এটা কিন্তু দেখেন অন্য যতগুলো দেশ আছে কারোর সাথে কিন্তু এত বড় কিন্তু একটা দেশের সীমান্ত নাই। এই যে দেখেন এখান থেকে শুরু করে একেবারে এই যে এটা এটা কানাডা, এখানে তো এটা আমেরিকা। এই বিশাল একটা এত বড় সীমান্ত কি আর কোনো দেশের সাথে আছে? তাহলে পৃথিবীর বৃহত্তম সীমান্ত কিন্তু এটা। একটা দেশের সাথে একটা দেশের বৃহত্তম সীমান্ত হচ্ছে এই কানাডা এবং ইউএস এর মধ্যে যে সীমান্ত। এখানে আপনি যতগুলো দেশ আছে সবগুলা দেখতে পারেন, সবগুলোর সাথে কিন্তু এতগুলো পাবেন না। যেমন এই কাজাকিস্তানের সাথে রাশিয়ার ছোট মোটামুটি, মঙ্গোলিয়ার ছোট, ঠিক আছে, আর বাকিগুলো তো একদমই ছোট, ওগুলো দেখাই যাচ্ছে। তাহলে এখানে দেখেন আমেরিকার সাথে কানাডার যে সীমান্তটা এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সীমান্ত। তাহলে বিশ্বের সর্ববৃহৎ সীমান্ত কার সাথে কার? ইউএস এর সাথে কানাডা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই দিই। সেটা হচ্ছে আমাদের এই যে জিরো ডিগ্রি, জিরো ডিগ্রিটাকে বলা হয় নিরক্ষরেখা। ঠিক আছে, জিরো ডিগ্রিটাকে বলা হয় নিরক্ষরেখা বা ইকুয়েটর। ইকুয়েটর, এই ইকুয়েটরটা এই দেশটার উপর দিয়ে গেছে, এই জন্য এটার নাম হয়েছে ইকুয়েডর। ঠিক আছে, ইকুয়েটর রেখাটা বা নিরক্ষরেখাটা এই দেশটার উপর দিয়ে গেছে দেখে এই দেশটার নাম হচ্ছে ইকুয়েডর। ঠিক আছে, এটা আমরা পরে একটু পড়তেছি। তো এই ইকুয়েটর যেটা, সেটার উপরের দিকে গেলে অর্থাৎ উত্তর দিকে, উত্তরের যে উত্তরে এটা 23°26', যেটা, আমার কথা কি শোনা যাচ্ছে? তেইশ জি ডিগ্রি ভাই। ছাব্বিশ মিনিট যেটা। জি ভাইয়া। আচ্ছা, 23°26' উত্তরে যদি থাকে সেটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আচ্ছা, এরপরে এই 23°, আবার 23° দেন, 23°26', 23°26' দক্ষিণে যদি হয় সেটাকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বা মকর ক্রান্তি রেখা। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। এই ট্রপিক অফ ক্যান্সারটা গেছে কার উপর দিয়ে? দেখেন মেক্সিকোর উপর দিয়ে গেছে না? মেক্সিকোর বলা যায় একদম মেক্সিকোর রাজধানীর উপর দিয়ে চলে গেছে, মেক্সিকো সিটির উপর দিয়ে চলে গেছে। তাহলে যদি বলা হয় কর্কট ক্রান্তি রেখা গেছে কোন দেশের উপর দিয়ে, আনসার কি হবে? মেক্সিকো। ওকে। আচ্ছা, এরপর যদি বলা হয় নিরক্ষরেখা গেছে কোন কোন দেশটির উপর দিয়ে, আনসার কি হবে? নিরক্ষরেখা গেছে কোন দেশটির উপর দিয়ে? নিরক্ষরেখা গেছে কোন দেশটির উপর দিয়ে? ইকুয়েডর। 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 ইকুয়েডরের উপর দিয়ে গেছে। এই যে বললাম না, ইকুয়েডর রেখাটার নাম ইকুয়েডর দেখেই এটা যেহেতু এই দেশটার উপর দিয়ে গেছে সেজন্য এই দেশটার নাম হয়ে গেছে ইকুয়েডর। ওকে, এই জন্য এটার নাম হয়েছে ইকুয়েডর। এতটুকু পর্যন্ত বুঝতে পারছি কিনা? আচ্ছা, এখন চলে আসি। আচ্ছা, তাহলে এটা গেল। এখন দেখি এখানে কি কি আছে। তাহলে যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে 1783 সালে প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে। এই ভার্সাই, এই ভার্সাই নগরীটা কোথায়? ভার্সাই নগরীটা কোথায় বলেন তো? ভার্সাই ফ্রান্সে। নগরীটা ফ্রান্সে। কারণ এই ফ্রান্সই কিন্তু যুক্তরাষ্ট্রকে হেল্প করছিল। ফ্রান্স যুক্তরাষ্ট্রকে হেল্প করছিল যুদ্ধের সময়। ওই যে যুক্তরাজ্যের বিরুদ্ধে যে তারা স্বাধীনতার ঘোষণা দিয়ে যে যুদ্ধ করলো, তো ওই সময় ফ্রান্স তাদেরকে কি করছে? সহায়তা করছে। এই কারণে ফ্রান্সের ভার্সাই নগরীতে আহ ভার্সাই নগরীতে হচ্ছে আপনার আহ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে একটা চুক্তি হয়েছে। তাহলে এখানে মেনলি চারটা চুক্তি হয়। একটা হচ্ছে গ্রেট ব্রিটেন বনাম যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন বনাম ফ্রান্স, গ্রেট ব্রিটেন বনাম স্পেন এবং গ্রেট ব্রিটেন বনাম নেদারল্যান্ড। যেখানে যেখানে উপনিবেশ ছিল সবগুলা মিলে একটা ভার্সাই চুক্তি করা হয়েছে। এটার নাম হচ্ছে প্রথম ভার্সাই চুক্তি। প্রথম ভার্সাই চুক্তি। আচ্ছা, দ্বিতীয় ভার্সাই চুক্তিটা কোথায় হয়েছে বলেন তো? মানে দ্বিতীয় ভার্সাই চুক্তিটা কেন হয়েছিল? দ্বিতীয় ভার্সাই চুক্তি জানেন কেউ? দ্বিতীয় ভার্সাই চুক্তি ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। দ্বিতীয় ভার্সাই চুক্তিটা মেনলি হয়েছে, মানে এটা মেনলি হয়েছে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময়।
ঠিক আছে, যদি পরীক্ষায় আসে তাহলে আনসার হবে মানে প্রথম বিশ্বযুদ্ধের সময় যে শান্তি রক্ষার জন্য, মেনলি যুদ্ধের পরেই হচ্ছে এই চুক্তিগুলো আর কি। তাহলে এই যে দ্বিতীয় ভার্সাই চুক্তিটা মেনলি হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময়। ওকে, প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়েছে মানে শেষ হওয়ার জন্যই এই ভার্সাই চুক্তিটা করা হয়েছে, শেষ হওয়ার পরে আর কি, যাতে পরবর্তীতে আর কোনো আহ যুদ্ধে না যাতে না জড়ায় বা যেহেতু এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, তো এটা ঠেকানোর জন্য পরবর্তী প্রিভেনশন হিসেবে দ্বিতীয় ভার্সাই চুক্তিটা করা হয়েছে। তাহলে প্রথম ভার্সাই চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভ, আর দ্বিতীয় ভার্সাই চুক্তি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর। এতটুকু পর্যন্ত মনে রাখতে পারলে হবে। ওগুলা দ্বিতীয় ভার্সাই চুক্তিটা আমরা আবার পরে বলবো, সমস্যা নেই। আচ্ছা, এখন চলে আসি যে যুক্তরাষ্ট্রের যে স্টেটটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়েছিল। এই যে দেখেন রাশিয়ার নিকট থেকে কোনটা ক্রয় করা হয়েছিল, আলাস্কা। দেখেন এগুলো আর মুখস্থ করার দরকার নেই। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমানে পরিচিত গ্রাউন্ড জিরো নামে, এটা একটু মুখস্থ করতে হবে। ওয়াল স্ট্রিট অবস্থিত কোথায়? ওয়াল স্ট্রিট নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের যতটি অঙ্গরাজ্য ব্রিটিশ বণিকরা উপনিবেশ গড়ে তুলেছিল 13টা, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে অলরেডি। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম বা সংক্ষিপ্ত সংবিধান যুক্তরাষ্ট্রের। তাহলে সংক্ষিপ্ত, যখন আমরা সংবিধান পড়বো বা যারা সংবিধান অলরেডি পড়ে ফেলছি, সংবিধান ক্ষুদ্রতম সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের। আর বৃহত্তম সংবিধান কাদের বলেন তো? বৃহত্তম সংবিধান ভারতের। ভারতের। তাহলে ভারতের সংবিধানটা হচ্ছে বৃহত্তম, আর যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে ক্ষুদ্রতম। আর বাংলাদেশের সংবিধান করা হয়েছে কার কার আদলে করা হয়েছে? বাংলাদেশের সংবিধান যে রচিত হয়েছে, এটা কার কার ইন্ডিয়া কার আর কার কাছে? ইংল্যান্ডের। তাহলে যুক্তরাজ্য এবং হচ্ছে ইন্ডিয়া যুক্তরাজ্যের মিলে। সংবিধানে। হম, ঠিক আছে, ওকে। এরপর চলে আসে হচ্ছে যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্তকারী ও 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। এগুলো আমরা একটু পরে পড়তেছি। আচ্ছা, যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত নিউ ইয়র্কে। এই স্ট্যাচু অফ লিবার্টিটা কারা দিছে? স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্স। ফ্রান্স দিচ্ছে, কারণ ফ্রান্সই তো ফ্রান্স। সবগুলোতে হেল্প করছে। আচ্ছা, ওকে। বিশ্বে জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। আচ্ছা, রেড ইন্ডিয়ান যারা, রেড ইন্ডিয়ান হচ্ছে আমেরিকার একটি আদি অধিবাসী, এদেরকে রেড ইন্ডিয়ান বলা হয়। আচ্ছা, হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট জন অ্যাডামস। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল 4 বছর, এটা আমরা জানি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন। আচ্ছা, বিগ অ্যাপল বলা হয় কোন শহরকে? নিউ ইয়র্ক শহরকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রথম বাংলাদেশ সফর সফর করেন হচ্ছে জিমি কার্টার। আচ্ছা, আমেরিকার রুটির ঝুড়ি বলা হয় প্রেরি অঞ্চলকে, প্রেরি অঞ্চলকে বলা হয়। আর যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয় 1863 সালে। আচ্ছা, এরপরে দেখেন এখানে বাকি হচ্ছে বিভিন্ন ইয়াদেরকে নিয়ে কথা বলছে, সেগুলো আমরা একটু পরে বলতেছি। আমরা এর আগে একটু জেনে নিই যে ওদের ওদের যে বিভিন্ন আহ বিখ্যাত যারা ছিল আর কি, বিখ্যাত যারা ছিল তাদেরকে নিয়ে যদি আমরা একটু পড়ি আর কি, তাহলে সেটা হচ্ছে প্রথমে চলে আসে হচ্ছে 16তম যে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। 16তম প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে আব্রাহাম লিঙ্কন, 16তম। তাহলে 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন। আচ্ছা, তো উনি কি করছে আসলে? উনি হচ্ছে দাসপ্রথাটা বিলুপ্ত করছে। তাহলে দাসপ্রথা বিলুপ্ত করছে কে? আব্রাহাম লিঙ্কন। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে উইড্রো উড্রো উইলসন। উড্রো উইলসন কি ছিলেন বলেন তো? উনি তো প্রেসিডেন্ট ছিলেন, 28তম প্রেসিডেন্ট ছিলেন। উনি কোন সময় প্রেসিডেন্ট ছিলেন? কোন সময়ে মানে ওনার নামটা কেন আসলো যে উড্রো উইলসন, এই নামটা কেন আসলো? উনি কোন সময়ে প্রেসিডেন্ট ছিলেন? প্রথম বিশ্বযুদ্ধের সময়। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট। এখানে দেখেন বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের রাজা কে ছিলেন, এভাবে একটা কোশ্চেন আসতে পারে। আবার আসতে পারে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন, এভাবে করে আসতে পারে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। ওকে, উড্রো উইলসন, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে রুজভেল্ট। রুজভেল্ট কোন সময় ছিলেন প্রেসিডেন্ট? রুজভেল্ট, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট কখন ছিলেন? রুজভেল্ট রুজভেল্ট ছিলেন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা আচ্ছা এরপরে রুজভেল্ট কিন্তু মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরোটা সময়ই কিন্তু ছিলেন, শেষের দিকে এসে তিনি হচ্ছে তার মেয়াদ শেষ হয়ে গেছিল। এরপরে একদম শেষের দিকে এসে হচ্ছে ট্রুম্যান, হ্যারি এস ট্রুম্যান, উনি ছিলেন হচ্ছে প্রেসিডেন্ট। উনার আদেশেই হচ্ছে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক হামলা চালানো হয়। তাহলে হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক হামলা চালানো হয়েছে, এটা কার আদেশে চালানো হয়েছে? ট্রুম্যান। ঠিক আছে, ট্রুম্যান। হিরোশিমা, নাগাসাকি। আচ্ছা এরপরে হচ্ছে রিচার্ড নিক্সন। নিক্সন, রিচার্ড নিক্সন, উনি কখন ছিলেন? উনি ছিলেন হচ্ছে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন। তাহলে আমেরিকার প্রেসিডেন্ট, মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে রিচার্ড নিক্সন। আচ্ছা, এবং তিনি হচ্ছে ওয়াটার গেট কেলেঙ্কারির সাথে জড়িত। আচ্ছা এখন আমাকে বলেন যে ওয়াটার গেট কেলেঙ্কারি, এই যে ওয়াটার গেট জিনিসটা কি? ওয়াটার গেট, এটা আমাকে কেউ একজন বলেন। ওয়াটার গেট। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, ওয়াটার গেট একজন লিখছে হোটেল। আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়াটার গেট কিন্তু একটা হোটেল। ওয়াটার গেট আবার মনে করেন না কোনো একটা গেট বা এই ধরনের সামথিং, ওয়াটার গেট হচ্ছে একটা হোটেল। এটা ঘটনাটা যদি আপনাদেরকে বলি, আহ, যে ডেমোক্রেটিক দলের কার্যালয় ছিল হচ্ছে ওয়াটার গেট নামক একটা হোটেলের নাম। তো রিচার্ড নিক্সন মেইনলি ছিলেন হচ্ছে আপনার রিপাবলিকান পার্টি। তো ওই রিপাবলিকান পার্টির সদস্য, এখন উনি তো প্রেসিডেন্ট ছিলেন। উনি কি করছে, ওই যে ডেমোক্রেটিক পার্টির যারা ছিলেন তাদের কি কি কথাবার্তা বা তারা কি কি পরামর্শ করতেছে বা তারা কি প্ল্যান করতেছে, এটা শোনার জন্য একটা যন্ত্র পাঠিয়েছেন আড়ি পাতার জন্য। ঠিক আছে, এটা তো মানে খুবই খারাপ কাজ হইলো যে আহ, আমি কি বলতেছি বা আমার প্ল্যান কি, বিরোধী দলের প্ল্যান কি, সেটা জানার জন্য আমি একটা ওদের কার্যালয়ের মধ্যে একটা কি বসাই দিলাম, একটা যন্ত্র বসাই দিলাম। তো এটার নামই হচ্ছে ওয়াটার গেট কেলেঙ্কারি। ঠিক আছে, তাহলে ওয়াটার গেট হচ্ছে একটা হোটেল, এটা মনে রাখবেন, ওয়াটার গেট হচ্ছে একটা হোটেল। আচ্ছা, এরপরে চলে আসি বর্তমান প্রেসিডেন্টের নাম কি বলেন? ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প। কততম প্রেসিডেন্ট বর্তমান ডোনাল্ড ট্রাম্প? 47। 47তম। এর আগের বার কততম ছিল তিনি? 45। 45। তাহলে 45 এবং 47তম, 45 এবং 47তম ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে আহ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানে এখানে একটু ভুল আছে, 46তম দিয়ে দিচ্ছি, এটা 47তম বলে দিব। ওকে, 47তম। আচ্ছা, এর মধ্যে মার্টিন লুথার কিং শান্তিতে নোবেল পুরস্কার পান 1964 সালে। আই হ্যাভ এ ড্রিম শীর্ষক ভাষণটি প্রদান করেন মার্টিন লুথার কিং। আচ্ছা, যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার পায় 1920 সালে। 1920 সালে। আচ্ছা, এখন ভোট ভোট নিয়ে যদি বলি, ওদের ওদের যে রাজনীতি এবং ওদের যে আইনসভা, আইনসভা আইনসভার নাম কি? যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? পার্লামেন্ট। পার্লামেন্ট। কংগ্রেস। কংগ্রেস, ঠিক আছে, কংগ্রেস। এই কংগ্রেস হচ্ছে কয় কক্ষ বিশিষ্ট? কক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট। দুই কক্ষ বিশিষ্ট, দুই কক্ষ বিশিষ্ট।
এখানে দুই কক্ষ বিশিষ্টর মধ্যে একটা হচ্ছে সিনেট, আর একটা হচ্ছে নিম্ন কক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। একটা হচ্ছে উচ্চ কক্ষ সিনেট, হ্যাঁ, একটা হচ্ছে সিনেট, আর একটা হলো হাউস অফ নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তো সিনেটের মেনলি আপনার আহ ওদের মেয়াদ থাকে, সিনেটর যারা থাকে, সিনেটর, এই সিনেটর থাকে, ওদের মেয়াদ হচ্ছে 6 বছর। সিনেটরের মেয়াদ থাকে হচ্ছে 6 বছর। ওকে। আর নিম্ন কক্ষ যারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, তাদের মেয়াদ থাকে হচ্ছে 2 বছর। 2 বছর। তো এখানে ওই সিনেটর কতজন? সিনেটর থাকে হচ্ছে আপনার টোটাল 50টা অঙ্গরাজ্য, তাহলে প্রতিটা অঙ্গরাজ্য থেকে 2জন করে সিনেটর থাকে। প্রতিটা অঙ্গরাজ্য থেকে টোটাল 2জন করে সিনেটর থাকে, তাহলে টোটাল সিনেটর সংখ্যা কত হবে? 100 জন। তাহলে টোটাল সিনেটর হলো 100 জন। আচ্ছা, এরপরে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ থাকে টোটাল 435 জন। তাহলে প্রথমে গেল হচ্ছে 100 জন, এরপরে হচ্ছে 435 জন। ঠিক আছে, তাহলে প্রথমে গেলে 100 জন, এরপরে গেলে 435 জন, তাহলে টোটাল কত হলো? 535 জন। এরপরে আবার ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া থেকে টোটাল 3 জন থাকেন, তাহলে টোটাল কয়জন হলো? 538 না, নাকি? 5 3 8 3 538। তাহলে ওদের টোটাল সিট সংখ্যা হচ্ছে কত? 538। আচ্ছা, 538। এখন আমাকে বলেন, তাহলে কয়টা সিট নির্বাচিত হওয়ার জন্য বা প্রেসিডেন্ট হওয়ার জন্য কয়টা সিট দরকার? নির্বাচিত হওয়ার জন্য কয়টা সিট দরকার? 270টা। 270টা। কারণ 269টা যদি পাই তাহলে সমান সমান হয়ে গেল, ঠিক না? 269টা পেলে তো সমান সমান হয়ে গেল। তাহলে টোটাল কয়টা লাগবে? 270। কারণ 269 তো গুণে 538, তাহলে আমার টোটাল কয়টা সিট দরকার জিততে হলে? 270টা সিট দরকার, 270 জয়ের জন্য। তাহলে জয়ের জন্য আমাদের সিট দরকার হচ্ছে 270। আচ্ছা, এগুলোকে বলে ইলেকটোরাল ভোট। এই ইলেকটোরাল ভোট সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোটের সংখ্যা হচ্ছে কোথায়? সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোটের সংখ্যা কোথায়? ক্যালিফোর্নিয়ায়। ক্যালিফোর্নিয়া। তাহলে ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোটের সংখ্যা। তাহলে এই যে যুক্তরাষ্ট্রের যে রাজ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে 54টা, 54টা আছে ক্যালিফোর্নিয়াতে টোটাল 54টা। এরপরে দেখেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য টোটাল কয়টা সিট দরকার? ইলেকটোরাল ভোট দরকার 270টা। আর মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা কত? 538টা। তার মধ্যে 538টার মধ্যে কয়টা সিনেটর বলেন তো? আরেকবার বলেন, সিনেটর কয়টা? 100টা। 100টা। এরপর হাউস অফ রিপ্রেজেন্টেটিভস 435। 435। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া 3টা। 3টা। আচ্ছা, এটা গেল। ওকে। এখন যে ডোনাল্ড ট্রাম্প আছে, ডোনাল্ড ট্রাম্প আসলে কোন দলের? উনি কি রিপাবলিকান পার্টি নাকি ডেমোক্রেটিক পার্টি? ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান। রিপাবলিকান পার্টি, রিপাবলিকান পার্টি। আচ্ছা, তাহলে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে কে দাঁড়াইছিল? জো বাইডেন। জো বাইডেন দাঁড়াইছিল। কমলা হ্যারিস। হ্যাঁ, কমলা হ্যারিস। তাহলে কমলা হ্যারিস ছিল ডেমোক্রেটিক পার্টি। তাহলে ডেমোক্রেটিক পার্টি থেকে হচ্ছে কমলা হ্যারিস। আর এই পাশে দাঁড়াইছিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি থেকে। এরপর রিপাবলিকান পার্টি থেকে মোটামুটি তারা হচ্ছে একটা ভোট পেয়ে তারা হচ্ছে জয়যুক্ত হয়েছে আর কি। আচ্ছা, তাহলে এটা যদি একটু বলি। আচ্ছা, এখন আমাকে তাহলে বলেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? কোশ্চেন গুলো একটু আনসার বলে দিলাম দ্রুত। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? উড্রো উইলসন। উড্রো উইলসন। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কে ছিলেন? রুজভেল্ট। 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 রুজভেল্ট ছিলেন। আচ্ছা, তাহলে আর মুক্তিযুদ্ধের সময় কে ছিলেন? রিচার্ড নিক্সন। রিচার্ড নিক্সন। তাহলে দেখেন একদম সহজ, পড়া কিন্তু বেশি কঠিন না। আচ্ছা, এখানে এই যে 538টা, তাহলে 538টার মধ্যে
ডোনাল্ড ট্রাম্প কয়টা ভোট পাইছিল? ডোনাল্ড ট্রাম্প কয়টা ভোট পাইছে? ট্রাম্প ট্রাম্প পাইছিল হচ্ছে টোটাল 312টা। 312টা, তাহলে আর বাকি থাকে কয়টা? 538 থেকে আর বাকি থাকে কয়টা? 226টা না? তাহলে কমলা হ্যারিস পাইছে, কমলা পাইছে হচ্ছে কয়টা? 226টা। ওকে, তাহলে 226 আর 312, তাহলে কত হয়ে গেল? 538। আচ্ছা, তাহলে একজন রিপাবলিকান পার্টি থেকে আরেকজন ডেমোক্রেটিক পার্টি থেকে। আচ্ছা, আহ এবং এই যে ট্রাম্পের যে রাজনৈতিক, ওর রাজনৈতিক আদর্শ কি? ওর রাজনৈতিক আদর্শ হচ্ছে রক্ষণশীল বা ডানপন্থী, ডানপন্থী রক্ষণশীল। আর কমলা হ্যারিসের যে পার্টি, ডেমোক্রেটিক পার্টি, এটা হচ্ছে উদারপন্থী বা মধ্যপন্থী, মধ্যপন্থী। ওকে, তাহলে এটা একটু মনে রাখতে হবে। আর এতে মনে হয় প্রতীক আছে, প্রতীক আপনার রিপাবলিকান পার্টির প্রতীক মেবি হাতি। একটু এটা একটু দেখেন তো সবাই, রিপাবলিকান পার্টির প্রতীক মেবি হাতি। ঠিক আছে, এটা তাও একটু দেখে নিন। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি হচ্ছে যুক্তরাষ্ট্র নিয়ে হচ্ছে এগুলাই। আর হচ্ছে এখানে একটা জিনিস, লাস্ট যেটা জিনিস সেটা হচ্ছে ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের 13টি অঙ্গরাজ্য উপনিবেশ গড়ে তুলেছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় তারকা চিহ্ন আছে 50টা। আচ্ছা, এখানে দেখবেন ওদের পতাকার মধ্যে টোটাল দাগ আছে কয়টা? দাগ থাকে হচ্ছে 13টা। দাগ থাকে কয়টা? 13টা দাগ থাকে। আর স্টার থাকে কয়টা? স্টার থাকে কয়টা? 50টা। এই 13টা দাগ মানে হচ্ছে 13টা উপনিবেশ ছিল, উপনিবেশ গড়ে তুলছিল এই 13টা অঙ্গরাজ্যে, সেই জন্য এটার নাম হচ্ছে সেই জন্য 13টা দাগ দেওয়া হয়েছে। আর 50টা স্টার হচ্ছে টোটাল ওদের কয়টা আছে? 50টা অঙ্গরাজ্য আছে, এই জন্য 50টা স্টার দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের আহ যুক্তরাষ্ট্রের যে মানে পতাকার যে ওখানে যে স্টার এবং হচ্ছে যে দাগগুলো আছে সেগুলোর বর্ণনা। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে এখানে স্ট্যাচু অফ লিবার্টি কারা দিচ্ছে? ফ্রান্স দিছে 1886 সালে, এটা নিউ ইয়র্কে অবস্থিত, আমরা জানি। স্বাধীনতার ঘোষণা দিয়েছিল 4 জুন 1976 সালে। এবং স্বাধীনতা সংগ্রামের নায়ক ছিলেন হচ্ছে জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন কততম প্রেসিডেন্ট বলেন তো? জর্জ ওয়াশিংটন আমেরিকার কততম প্রেসিডেন্ট? প্রথম প্রেসিডেন্ট। প্রথম প্রেসিডেন্ট। তাহলে জর্জ ওয়াশিংটন হচ্ছে প্রথম প্রেসিডেন্ট। দাসপ্রথা বিলুপ্ত করছে কোন প্রেসিডেন্ট? আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন। আচ্ছা, আব্রাহাম লিঙ্কন। তাহলে মোটামুটি আমাদের সব শেষ। এরপরে চলে আসে যে যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় 1727 সালে, এবং এটা সবচেয়ে ছোট সংবিধান, এটা আমরা পড়ছি। আচ্ছা, 10টি সংশোধনীতে বর্ণিত নাগরিক অধিকার বিলস অফ রাইটস নামে পরিচিত। ওদের যে নাগরিক অধিকার সেগুলোকে বিল অফ রাইটস নামে পরিচিত, এতটুকু পর্যন্ত মনে রাখলে হবে। এরপরে ইলেকট্রাল ভোট, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। যুক্তরাষ্ট্রের পতাকায় 13টা রেখা আছে বা 13টা দাগ আছে। মাথাপিছু গ্রিন হাউস গ্যাসের উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে যুক্তরাষ্ট্র। আচ্ছা, এরপরে হচ্ছে প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস, এটি রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, তিনি হোয়াইট হাউসে বাস করেননি। তাহলে হোয়াইট হাউসে বাস করে নাই এমন একজন প্রেসিডেন্টের নাম বলতে বললে আনসার হবে জর্জ ওয়াশিংটন। আচ্ছা, যুক্তরাষ্ট্রের ক্রীতদাসপ্রথা বিলুপ্তকারী প্রেসিডেন্ট হচ্ছে আব্রাহাম লিঙ্কন, এগুলো আমরা পড়ে ফেলছি। মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 12 বছর বা 3 মেয়াদে ক্ষমতায় ছিলেন। এর চেয়ে বেশি আর কেউ ক্ষমতায় ছিল না, 3 মেয়াদে ক্ষমতায় ছিলেন। আচ্ছা, আর জন এফ কেনেডি কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, ওয়াটারগেট কেলেঙ্কারি এগুলো এগুলো আমরা পড়ে গেছি মোটামুটি। এরপরে হচ্ছে বিল ক্লিন্টন প্রেসিডেন্ট থাকাকালীন তিনি বাংলাদেশ সরকারের একমাত্র প্রেসিডেন্ট ছিলেন। বর্তমান প্রেসিডেন্টের না, বর্তমানে যে আছে আহ আচ্ছা, এটা লাগবে না। ঠিক আছে, এতটুকু জানলে হবে। এরপর আসি সর্বাধিক অঙ্গরাজ্য হচ্ছে 50, সর্বাধিক জনবহুল অঙ্গরাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া, বৃহত্তম অঙ্গরাজ্য হচ্ছে আলাস্কা। তাহলে দেখেন ওই যে প্রায় প্রায় এখানে মানচিত্র দেখলে বোঝা যাচ্ছে না, এই যে যুক্তরাষ্ট্র পুরাটা কত বড় আর আলাস্কা কত বড়, দেখেন অনেক বড় না? তাহলে সবচেয়ে বড় অঙ্গরাজ্যের নাম কি হবে? আলাস্কা। এটা ছবি দেখলেই বোঝা যাচ্ছে। আচ্ছা, জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে ওমি, আর আয়তনে ক্ষুদ্রতম অঙ্গরাজ্য রেডিস দ্বীপপুঞ্জ। জাস্ট এগুলো নামগুলো মনে রাখবেন। বৃহত্তম অঙ্গরাজ্যটা আলাস্কা, এটা ভালো মতো মনে রাখতে হবে। নাসা যুক্তরাষ্ট্রের একটা মহাকাশ গবেষণা কেন্দ্র, এটি প্রতিষ্ঠিত হয় 1958 সালে। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। আচ্ছা, এরপর আই হ্যাভ এ ড্রিম শীর্ষক ভাষণ মার্টিন লুথার কিং। এরপর বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ক নগরীকে। ওয়াল স্ট্রিট নিউ ইয়র্কে অবস্থিত, এখানে বিশ্বের বৃহত্তম শেয়ার মার্কেট অবস্থিত। এই শহরটি বলা হয় বিগ অ্যাপল বলা হয়। এগুলো আমরা সবগুলো পড়ে ফেলছি অলরেডি। টাইটানিক জাহাজ 1912 সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। 1981 সালে যুক্তরাষ্ট্রের প্রথম এইডস রোগী চিহ্নিত করা হয়। ওকে, বর্তমান পৃথিবীর একক পরাশক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র। সিলিকন ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত।
তাহলে মোটামুটি যুক্তরাষ্ট্র নিয়ে হচ্ছে এগুলো মোটামুটি আমরা সবকিছুই আলোচনা করছি আর যতটুকু পারছি, কারণ যুক্তরাষ্ট্র আমাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ, মানে এবার একটু বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে ওদের কিউবাতে, কিউবাতে হচ্ছে মার্কিন সামরিক জেলখানা নামে জেলখানা আছে একটা, এটার নাম হচ্ছে আহ গুয়ান্তানামো বে। ঠিক আছে, গুয়ান্তানামো বে, গুয়ান্তা গুয়ান্তা নামো বে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা আহ জেলখানা, সামরিক জেলখানা। আচ্ছা, আর নাসা মানে তো আমরা বলছিলাম, নাসা মানে হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, সেটা আমরা বলছি, এটা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, সেটা আমরা বলে ফেলছি। আর ওয়াল স্ট্রিট সম্পর্কে মোটামুটি বলা হয়ে গেছে। আর মোটামুটি সবই আমরা কভার করছি। আচ্ছা, কানাডা। তাহলে কানাডা হচ্ছে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে মার্ক কার্নি, এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা, এটা আমরা করে ফেলছি মোটামুটি। আচ্ছা, পশ্চিমের জিব্রাল্টার বলা হয় কানাডার কুইবেক অঞ্চলকে। কানাডার যে শহরের নামের অর্থ মিলনস্থল, টরেন্টো, টরেন্টোর নাম হচ্ছে মিলনস্থল। আচ্ছা, ম্যাপল পাতা দেশ হচ্ছে কানাডা। তাহলে কানাডা নিয়ে মোটামুটি এই জিনিসগুলো জানতে হবে, ম্যাপল পাতা দেশ, এবং এখানে প্রদেশ আছে টোটাল প্রদেশ। কানাডাতে প্রদেশ হচ্ছে 10টা, প্রদেশ হলো 10টি। আর কানাডা, কানাডা ম্যাপল পাতা দেশ বা লিলি ফুলের দেশ এটা বলা যায়। এরপরে হচ্ছে কানাডার আইনসভাও কিন্তু কি দ্বিকক্ষ বিশিষ্ট, কানাডার আইনসভাও দ্বিকক্ষ বিশিষ্ট। আচ্ছা, এরপরে চলে আসে কিউবা। কিউবার রাজধানীর নাম হচ্ছে হাভানা। আচ্ছা, ফিদেল কাস্ট্রো কাস্ট্রো যে দেশের অধিবাসী ছিলেন, কিউবার অধিবাসী ছিলেন। পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হামিং বার্ডের আবাসস্থল কোথায়? কিউবাতে। আচ্ছা, ফিদেল কাস্ট্রো প্রেসিডেন্ট জেনারেল বাতিস্তাকে হটিয়ে ক্ষমতা দখল করেন 1979 সালে। মুক্তার দেশ বলা হয় কিউবাকে, মুক্তার দেশ। গুয়ান্তানামো বে কারাগার কোথায় অবস্থিত? সেটাও কোথায় অবস্থিত? কিউবাতে অবস্থিত, কিউবাতে অবস্থিত। কিউবার রাজধানীর নাম হচ্ছে হাভানা। আচ্ছা, তাহলে মোটামুটি এগুলো চলে গেল। এখন চলে আসে আমাদের দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা একটু ওয়ার্ল্ড ম্যাপে দেখে নিই আগে, তাই যদি আমি আর একটু বড় করি আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সবাইকে ভালো মতো দেখতে পাচ্ছেন এখন? দক্ষিণ আমেরিকাটা ভালো মতো দেখা যাচ্ছে? মানচিত্রটা কি সবাই মোবাইলে দেখতে পাচ্ছেন ভালো মতো করে? এর চেয়ে মানে বড় করলে আবার আসবে দেখা না। যাচ্ছে। জি দেখা আচ্ছা, যাচ্ছে। দেখা গেলে এখন বলেন তো এখানে সবচেয়ে বড় দেশটার নাম কি? ব্রাজিল। দক্ষিণ ব্রাজিল। আমেরিকা, ব্রাজিল। তাহলে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ যেটা, সেটার নাম হলো ব্রাজিল। আচ্ছা, তাহলে এটা জনসংখ্যা এবং আয়তন, ওখানে কিন্তু জনসংখ্যা আয়তনে ভিন্ন ছিল, এখানে জনসংখ্যা প্লাস আয়তন। তাহলে জনসংখ্যা এবং আয়তন যেটাই বলেন না কেন, দুই দুই ক্ষেত্রেই হচ্ছে আমাদের ব্রাজিলে হচ্ছে বৃহত্তম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে চিলি, এই যে এই পিঙ্ক কালার, যেটা পিঙ্ক কালার, এটা একদম চিকন লম্বা না? এই চিকন একেবারে লম্বা করে। তাহলে দেখি বলেন তো, আহ সরু রাষ্ট্র বলা হয় কোনটাকে? সরু রাষ্ট্র? চিলি। চিলি। চিলি দেখতে দেখেন একদম সরু চিকন, একদম লম্বা, লেজের মতো। তাহলে লেজের মতো যেহেতু সরু, এটাকে বলা হচ্ছে সরু রাষ্ট্র। আচ্ছা, এরপরে চলে আসি, এখানে প্রত্যেকটা দেশের সাথে কি আছে? সমুদ্র আছে না? যেমন পেরুর সাথে সমুদ্র আছে, চিলির সাথে আছে, আর্জেন্টিনার সাথে, উরুগুয়ের সাথে আছে, ব্রাজিলের সাথে আছে। সবগুলা দেশের সাথে মোটামুটি কি আছে? সমুদ্র আছে। কিন্তু এখানে দেখেন, আমি যদি খেয়াল করি যে বলিভিয়া, এই বলিভিয়ার সাথে কি আছে? নেই। নাই। তাহলে স্থল বেষ্টিত দেশ কোনটা? বলিভিয়া। আরেকটা দেখেন প্যারাগুয়েতে আছে, প্যারাগুয়ে চারপাশে দেশ না? প্যারাগুয়ে এবং বলিভিয়া এই দুটো হচ্ছে স্থলবেষ্টিত দেশ। তাহলে যদি বলা হয় দক্ষিণ আমেরিকার স্থলবেষ্টিত দেশ দুইটার নাম কি? একটা হচ্ছে বলিভিয়া, আরেকটা হলো কি? প্যারাগুয়ে। পারবো না এটা? আশা করি এটা তো পারবো। সবাই বুঝতে পারছেন কিনা? এই যে দেখেন, এই যে এইখানেও তো পেরু পর্যন্ত, এখানেও পেরু। তাহলে এটা হচ্ছে বলিভিয়া। তাহলে এর চারপাশে তো হচ্ছে দেশ, তাহলে স্থলবেষ্টিত। আবার প্যারাগুয়েতে দেখেন, প্যারাগুয়েতেও দেখেন এখানে কি? সমুদ্র নাই আশেপাশে।
তাহলে স্থলবেষ্টিত দুইটা দেশ, দক্ষিণ আমেরিকার স্থলবেষ্টিত দুইটা দেশ হলো বলিভিয়া এবং প্যারাগুয়ে। আচ্ছা, এখন আমি যদি বলি যে ব্রাজিলের সাথে সীমান্ত নাই কোন দুইটা দেশে? ব্রাজিল, এটা হচ্ছে পুরাটা ব্রাজিল, আমি এগুলো আবার মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ব্রাজিলের সাথে কোন দুইটা নাই বলুন তো? কোন চিলি দুইটার আর সীমান্ত নাই? ইকুয়েডর। ইকুয়েডর। আচ্ছা, তাহলে এটা মানচিত্র দেখে বোঝা যাচ্ছে। তাহলে দেখেন এই ইকুয়েডরের সাথে কোনো কানেকশন নাই, চিলির সাথে কোনো কানেকশন নাই, তাহলে ব্রাজিলের সাথে দুইটা দেশের কোনো সীমান্ত নাই। বাকি যতগুলো দেশ আছে সবগুলোর সাথে তার কি আছে? সীমান্ত আছে, সবগুলোর সাথে তার সীমান্ত আছে। আচ্ছা, তাহলে ব্রাজিলের সাথে দুইটা দেশ, একটা হচ্ছে ইকুয়েডর আর একটা হলো চিলি, এই দুটো দেশের সাথে কোনো কি নাই? সীমান্ত নাই। আচ্ছা, তো এখানের যে দীর্ঘতম নদী, এখানে দীর্ঘতম নদীর নাম হচ্ছে আমাজন। আমাজন। আর এই যে এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে একেবারে এদিকে 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 দিয়ে করে করে একদম এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা জুড়ে হচ্ছে সব পাহাড়, সব পাহাড়। তাহলে যদি বলা হয় পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? আন্দিজ পর্বতমালা। এটা কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, দীর্ঘতম, এখানে উচ্চতম কিন্তু বলি নাই, দীর্ঘতম বলছি। তাহলে দীর্ঘতম পর্বতমালা, দীর্ঘতম পর্বত পর্বতমালা, দীর্ঘতম পর্বতমালার নাম কি? আন্দিজ, আন্দিজ পর্বতমালা। দীর্ঘতম পর্বতমালার নাম হলো আন্দিজ পর্বতমালা। আর দীর্ঘতম নদীর নাম হচ্ছে কি? দীর্ঘতম নদীর নাম হচ্ছে আমাজন। আচ্ছা, এরপরে দেখেন এখানে যতগুলো দেশ আছে সবগুলোর মধ্যে এই যে সবুজ কালারের এই দেশটা হচ্ছে সবচেয়ে ছোট, সুরিনাম। তাহলে সবচেয়ে বড় দেশ হলো ব্রাজিল, সবচেয়ে ছোট দেশ হলো সুরিনাম, দুইটা দেশ চলে গেল। আচ্ছা, দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যেটা কমনওয়েলথের সদস্য, কমনওয়েলথের সদস্য, সেটা হলো কোন দেশটা? গায়ানা। গায়ানা হচ্ছে কমনওয়েলথের সদস্য। আচ্ছা, এরপরে চলে আসি, এখানে চলে আসি। তাহলে দক্ষিণ আমেরিকার মধ্যে দেখেন বিশ্বের সবচেয়ে বেশি কফি কফি উৎপাদনকারী দেশ হলো ব্রাজিল। বিশ্বে আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। আচ্ছা, বিশ্বের মধ্যে পঞ্চম, কিন্তু দক্ষিণ আমেরিকার মধ্যে বৃহত্তম। আচ্ছা, ক্রিস্টোফ ব্রিডেমার অবস্থিত রিও ডি জেনিরোতে। দক্ষিণ আমেরিকার ওআইসির সদস্যভুক্ত একমাত্র দেশ হচ্ছে সুরিনাম। এখানে ওআইসির সদস্যভুক্ত কিন্তু দুইটা দেশ আছে, একটা হচ্ছে সুরিনাম আর একটা হচ্ছে গায়ানা। সুরিনাম আর একটা হচ্ছে গায়ানা। আচ্ছা, তো আচ্ছা, কমনওয়েলথের সদস্য কারা হয় আসলে? কমনওয়েলথের সদস্য এটা কেউ জানেন? আগে যাদের যাদের ব্রিটিশ উপনিবেশের আন্ডারে ছিল। যারা ব্রিটিশ উপনিবেশের আন্ডারে ছিল, তারা যখন ওইখান থেকে মুক্তি লাভ করে তারাই হচ্ছে আসলে কমনওয়েলথের সদস্য হয়। তার মানে হচ্ছে গায়ানা ছিল কি ব্রিটিশ উপনিবেশে ছিল, এখানে স্থাপনা ছিল। ওইখান থেকে মুক্তির পরেই হচ্ছে তারা কি হচ্ছে? কমনওয়েলথের সদস্য পদ লাভ করছে। তাহলে কমনওয়েলথের একমাত্র সদস্যভুক্ত দেশ হচ্ছে গায়ানা। আর ওআইসি সদস্যভুক্ত দুইটা দেশ, এখানে দুইটা দেশ, একটা হচ্ছে সুরিনাম আর একটা হচ্ছে গায়ানা। আচ্ছা, ব্রাজিল আগে যে দেশের উপনিবেশ ছিল পর্তুগালের, দেখছেন এটা, ও ব্রাজিল কিন্তু পর্তুগালের ছিল, ব্রিটিশের ছিল না। আচ্ছা, এরপর দেখেন বিশ্বের সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি দেশ হচ্ছে ভেনেজুয়েলা। আচ্ছা, ভেনেজুয়েলা শব্দের অর্থ ক্ষুদ্র ভেনিস বা লিটল ভেনিস। বিশ্বের উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস অবস্থিত কোথায়? বিশ্বের উচ্চতম জলপ্রপাত, তাহলে উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল ফলস। আচ্ছা, এরপরে এটা তো উচ্চতম, আর একটা বলছিলাম বৃহত্তম জলপ্রপাত কোনটা? বৃহত্তম, উচ্চতম আর বৃহত্তমের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বৃহত্তম জলপ্রপাত কোনটা? নায়াগ্রা ফলস। নায়াগ্রা। এটা কোথায় অবস্থিত? কোন কোন আমেরিকা, মহাদেশে এটা বলেন? উত্তর উত্তর আমেরিকা। আমেরিকা। উত্তর আমেরিকা। কানাডাতে। হুম। বিপ্লবী চে গুয়েভার জন্মগ্রহণ করেন আর্জেন্টিনায়, এতটুকু পর্যন্ত মনে রাখতে হবে। এরপর চলে আসে
ইকুয়েডর দেশটি যে ভৌগোলিক রেখার নাম অনুসারে করা হয়েছে, বিষুব রেখা, না বিষুব রেখা বা নিরক্ষরেখা বা ইকুয়েডর যদি বলি ইকুয়েডর। আচ্ছা, এরপরে আরেকটা বুঝলাম, কর্কট ক্রান্তি রেখা গেছে কোন দেশের উপর দিয়ে বলেন? কর্কট ক্রান্তি রেখা গেছে কোন দেশের উপর দিয়ে? মেক্সিকো। মেক্সিকোর উপর দিয়ে গেছে। আচ্ছা, কারেক্ট। আচ্ছা, এরপরে চলে আসে দক্ষিণ আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট হলো ইসাবেলা ডি পেরন। বিশ্বের উচ্চতম হ্রদ টিটিকাকা অবস্থিত বলিভিয়াতে। বিশ্বের উচ্চতম রাজধানী হলো লাপাজ। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দ্বীপ দ্বীপ টিয়েরা। ইনকা সভ্যতার ভিত্তিভূমি দেশ পেরু। ইনকা সভ্যতা, ইনকা সভ্যতার ভিত্তিভূমি দেশ হলো পেরু। আচ্ছা, বিশ্বের সর্বাপেক্ষা সরু দেশ, এই যে সরু দেশ, সরু দেশ হলো চিলি। দক্ষিণ আমেরিকার চিরবসন্তের দেশ হলো ইকুয়েডর। আচ্ছা, এরপর দেখেন দক্ষিণ আমেরিকা তথা বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটা? আন্দিজ পর্বতমালা, এটা আমরা পড়ে ফেলছি মোটামুটি। ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে ফকল্যান্ড। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি বলছিলাম? আমাজন। ওকে। বিশ্বের দেশ কোনটা ছিল? কফি উৎপাদনকারী, কফি কফি এটাকে বলছিলাম না এখানে? বিশ্বের সবচেয়ে ব্রাজিল। বিশ্বের সবচেয়ে ব্রাজিল। সবচেয়ে বেশি কফি উৎপন্নকারী হচ্ছে ব্রাজিল। আর কপার উৎপন্নকারী কোনটা? চিলি। তাহলে কফি ব্রাজিল ঠিক। আর কপার হলো চিলি। ঠিক আছে, কপার হলো চিলি। ওকে। দক্ষিণ আমেরিকার জনসংখ্যায় ও আয়তনে বৃহত্তম দেশ ব্রাজিল, এগুলো আমরা পড়ে ফেলছি। দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম হলো লাপাজ, বলিভিয়াতে অবস্থিত, সেটা আমরা পড়ে ফেলছি। হ্যাঁ, পিডিএফ দিয়ে দেওয়া হবে, পিডিএফ আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সব দিয়ে দিব আপনাদের। আচ্ছা, দক্ষিণ আমেরিকার একমাত্র যে দেশটি কমনওয়েলথের সদস্য গায়ানা। দক্ষিণ আমেরিকার দুটি স্থলবেষ্টিত দেশের একটি বলিভিয়া, অপরটির নাম কি? প্যারাগুয়ে। আমরা দেখছি না এগুলো, আমরা সরাসরি মানচিত্র দেখে পড়ে গেছি। তো আমাদের মোটামুটি সহজ হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের কিছু দেশ আছে যেগুলো, এই যে এখানে মধ্য আমেরিকার কিছু দেওয়া আছে। মধ্য আমেরিকা, মায়া সভ্যতা গড়ে উঠেছিল মধ্য আমেরিকায়। মায়া, মায়া, মধ্য। কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়? আমেরিকার। পানামা খাল যে মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর। কানকুন অবস্থিত মেক্সিকোতে। আচ্ছা, মধ্য আমেরিকার যে দেশকে হ্রদ ও আগ্নেয়গিরি দেশ বলা হয়? নিকারাগুয়া। হ্রদ এবং আগ্নেয়গিরি দেশ হচ্ছে নিকারাগুয়া। আচ্ছা, মসকুইটো কোস্ট বা মশার উপকূল বলা হয় নিকারাগুয়াকে। Okay, তাহলে এগুলো মোটামুটি একটু পড়া বাকি ছিল, তাহলে পড়ে ফেলছি এগুলো। আচ্ছা, এখন আসি আমাদের মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া, এরপর হচ্ছে মেলানেশিয়া। আচ্ছা, মাইক্রোনেশিয়ার এর অবস্থান হলো পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। মাইক্রোনেশিয়া শব্দের অর্থ হলো ক্ষুদ্র দ্বীপ। পলিনেশিয়া শব্দের অর্থ অনেক দ্বীপ। ঠিক আছে, পলিনেশিয়া শব্দের অর্থ হলো অনেক দ্বীপ। এরপরে হচ্ছে দেখেন মেলানেশিয়া। মেলানেশিয়া শব্দের অর্থ হলো কৃষ্ণদ্বীপ। মেলানেশিয়া শব্দের অর্থ হলো কৃষ্ণদ্বীপ। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, যে কোনটা মাইক্রোনেশিয়া, কোনটা ম্যাক্রোনেশিয়া, কোনটা পলিনেশিয়া। আচ্ছা, এখন আসি হচ্ছে এই মাইক্রোনেশিয়া ম্যাক্রোনেশিয়া, এগুলো কিন্তু পরীক্ষাতে ইদানিং বেশি বেশি আসতেছে। তো এগুলো নিয়ে আমরা একটু পড়ে ফেলি, যে মাইক্রোনেশিয়া আর ম্যাক্রোনেশিয়া জিনিসটা কি জিনিস। মাইক্রোনেশিয়ার মধ্যে খেয়াল করেন, মাইক্রোনেশিয়ার মধ্যে হচ্ছে আপনার ক্যারোলিন দ্বীপপুঞ্জ আছে, মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু, তারপর হচ্ছে কিরিবাতি, এগুলো আছে। তাহলে এখানে আমাদেরকে জানতে হবে হচ্ছে মাইক্রোনেশিয়ার দেশগুলো কি কি, এরপর হচ্ছে পলিনেশিয়ার দেশগুলো কি কি। তাহলে পলিনেশিয়ার দেশগুলো যদি আমি বলি, পলিনেশিয়ার দেশগুলো হচ্ছে, পলিনেশিয়ার দেশের মধ্যে একটা দেশের নাম অবশ্যই মনে রাখতে হবে, টুভেলু। ঠিক আছে, টুভেলু। টুভেলু একটা গেল। এরপরে মনে রাখতে হবে হচ্ছে টোঙ্গা। টোঙ্গা, এগুলো মাস্ট মনে রাখতে হবে। টোঙ্গা মনে রাখতে হবে। এরপর হচ্ছে সামোয়া। এই তিনটা, সামোয়া, এই তিনটা মাস্ট। মেলানেশিয়া, মেলানেশিয়া বা কৃষ্ণদ্বীপ, এই মেলানেশিয়া
মেলানেশিয়ার দেশগুলোর মধ্যে আমাদেরকে যেগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জ। সলোমন দ্বীপপুঞ্জ, ওকে, এটা মনে রাখবো। এরপরে মনে রাখবো হচ্ছে পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি। এরপর আমাদেরকে মনে রাখতে ফিজি। এরপরে মনে রাখতে হবে হচ্ছে আমরা ভানুয়াতু। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে? তাহলে এরপরে চলে আসে হচ্ছে আমাদের আমাদের ওশেনিয়া মহাদেশ। এই যে আমাদের এই হলো ওশেনিয়া মহাদেশ, হ্যাঁ। ওশেনিয়া মহাদেশ, এই যে দেখেন এখানে কি কি আছে। এই যে আমরা পড়ছি না পাপুয়া নিউগিনি পড়ছি, তারপরে আমরা কি করলাম, সলোমন আইল্যান্ড পড়ছি, ঠিক না, সলোমন আইল্যান্ড পড়ছি। এরপরে এদিকে পড়ছিলাম হচ্ছে এই যে টুভেলু পড়ছি, টুভেলু, স্যামোয়া, টোঙ্গা। এই যে দেখেন এই টুভেলু, স্যামোয়া, টোঙ্গা, এই এই জিনিসটা, এগুলোকে বলা হচ্ছে কি, এগুলোকে কি বলছিলাম, টুভেলু, স্যামোয়া, টোঙ্গা, এগুলোকে কি বলছি, পলিনেশিয়ার দেশ, এগুলোকে কি বলছে, পলিনেশিয়ান। তাহলে পলিনেশিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত হচ্ছে এগুলা। আর এই যে মাঝখানের এই যে জিনিসগুলো, এগুলো কি বলছিলাম কি, এগুলো কি বলছি, মেলানেশিয়া। ঠিক আছে, এগুলোকে বলছি মেলানেশিয়া। মেলানেশিয়ার মধ্যে কি কি বলছিলাম, সলোমন দ্বীপপুঞ্জ, এই যে সলোমন আইল্যান্ড আছে। এরপরে হচ্ছে বলছি পাপুয়া নিউগিনি, এই পাপুয়া নিউগিনি আছে। এরপরে দেখেন, এরপরে বললাম হচ্ছে ফিজি, এই যে ফিজি আছে। এরপর হচ্ছে ভানুয়াতু। তাহলে দেখেন এই যে এই লাইনটা, এই লাইনটা মুখস্থ করলে মোটামুটি আমাদের কি হয়ে গেল, এখানে আমাদের মেলানেশিয়ার কথা চলে আসছে। মেলানেশিয়ার কথা চলে আসছে। আর বাকি এগুলা যেগুলা দেখতেছেন উপরের দিকে, এই পালাও, পালাও আছে, এই যে উপর এতটুকু পর্যন্ত, এখান থেকে কিরবিতি আছে, তারপর মার্শাল আইল্যান্ড আছে, পালাও আছে, তারপর হচ্ছে গুয়াম আছে, তারপর হচ্ছে নাউরু আছে। এগুলো সবগুলো হচ্ছে মাইক্রোনেশিয়ার দেশ। তাহলে আমরা যে কোনো দুইটা মুখস্থ করবো, পলিনেশিয়া এবং হচ্ছে মেলানেশিয়া, কারণ এগুলোতে একটু কম কম আছে। সেগুলো আমরা মুখস্থ করে নিবো। অবশ্যই আমরা মানচিত্র দেখে মুখস্থ করবো, নাহলে কিন্তু মুখস্থ থাকবে না। আচ্ছা, আর আমাদের এগুলা মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া এবং মেলানেশিয়া, প্লাস হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সবগুলা মিলেই হচ্ছে আমাদের ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশের তাহলে সবচেয়ে বড় বড় দেশের নাম কি, ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। কোনটা, অস্ট্রেলিয়া। তাহলে এটা একদম দেখে বোঝা যাচ্ছে এটা অস্ট্রেলিয়া। আচ্ছা, তাহলে হচ্ছে, আর এই যে ওশেনিয়া মহাদেশ, যতগুলো মহাদেশ আছে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশের নাম কি, ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? ওশেনিয়া। ওশেনিয়া মহাদেশই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। আচ্ছা, ওশেনিয়া মহাদেশ সবচেয়ে ক্ষুদ্রতম, এবং এখানে আয়তনে এবং জনসংখ্যার বৃহত্তম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু। এই নাউরু হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে বৃহত্তম অস্ট্রেলিয়া, ক্ষুদ্রতম এ হলো ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু। আচ্ছা, এখানে টোটাল দেশ আছে 14টা। ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ বললে আনসার কি হবে, ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ বললে আনসার কি হবে, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াও তো একটা দ্বীপ, চারপাশে সমুদ্র না, চারপাশে সমুদ্র না। তাহলে এটা, তাহলে ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ যদি বলা হয় তাহলে আনসার হবে অস্ট্রেলিয়া। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে বিগত যে বিসিএস পরীক্ষাগুলো, বিগত বিসিএস গুলো থেকে কিরকম প্রশ্ন আসছে দেখেন। ক্ষুদ্রতম মহাদেশ কোনটা, ক্ষুদ্রতম মহাদেশ এখানে অপশন ছিল অস্ট্রেলিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা। কি হবে, ক্ষুদ্রতম মহাদেশ কোনটা? ওশেনিয়া। মানে অপশনে তো ওশেনিয়া ছিল না, অস্ট্রেলিয়া ছিল। অস্ট্রেলিয়া। তাহলে আনসার হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হবে, অস্ট্রেলিয়া হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, এখানে বলছে কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে 24তম বিসিএস, নাউরু, কেনিয়া, কিউবা, গায়ানা, কোনটা হবে? কোন দেশটি ওশেনিয়া নাউরু। অঞ্চলের অন্তর্ভুক্ত? নাউরু। 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 নাউরু ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। এটা আবার কোন, এটাকে মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া নাকি মেলানেশিয়া বলেন তো? মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়া। তাহলে একদম ইজি। তাহলে এই পরীক্ষাগুলো বিভিন্ন পিএসসির যতগুলো পরীক্ষা, এই যে কিছুদিন আগেও একটা পরীক্ষা হলো, আম, আমার ঠিক মনে নাই এক্সামটার নাম,
ওইখানে আমি দেখলাম যে নিচের কোনটি মাইক্রোনেশিয়া দেশ, এভাবে করে একটা কোশ্চেন আসছে। সো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোনো ভাবে চলে আসতে পারে। এখন তো গতানুগতিক কোশ্চেন কিন্তু করে না পিএসসি, এখন আর আগের মতো গতানুগতিক কোশ্চেন কিন্তু করে না। হয় একেবারে বেসিক দেয়, না হচ্ছে এই গতানুগতিকের বাইরের থেকে ধরে কিছু একটা দেয়। এটা, তাহলে এগুলো আমাদেরকে একটু ভালো মতো জানতে হবে। আচ্ছা, এখন চলে আসছে অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়ার মধ্যে আহ অস্ট্রেলিয়ার আইনসভাটাও কিন্তু কি দ্বিকক্ষ বিশিষ্ট। অস্ট্রেলিয়ার আইনসভাটাও দ্বিকক্ষ বিশিষ্ট। অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান হচ্ছে কারা? অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান কারা? ব্রিটেনের রাজা বা রানী। ব্রিটেনের রাজা বা রানী হচ্ছে অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান, আর সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। আর এখানে মেনলি দুইটা শহর, একটা হচ্ছে ক্যানবেরা আর একটা হচ্ছে সিডনি। এই দুইটা শহরই হচ্ছে বৃহত্তম, মোটামুটি বৃহত্তম দুইটা শহর। তার মানে ক্যানবেরা এবং সিডনির মধ্যে যে কোনো একটা রাজধানী হওয়া উচিত, ঠিক না? ক্যানবেরা এবং আহ সিডনির মধ্যে, তাহলে কোনটাকে রাজধানী হিসেবে ধরলে ভালো হবে? ক্যানবেরা। ক্যানবেরা, তাহলে ক্যানবেরা। ক্যানবেরা হচ্ছে রাজধানী। ক্যানবেরা রাজধানী। আচ্ছা, ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? আমি বলছিলাম এখানে আজকে যা করবো সব নদী। একটা পড়ছি মিসিসিপি, আরেকটা পড়ছি অ্যামাজন, আরেকটা পড়ছি কি, এখন আরেকটা করবো মারে ডার্লিং। দীর্ঘতম নদী দেখেন, খুবই সহজ। তাহলে হচ্ছে দীর্ঘতম দীর্ঘতম নদী মারে ডার্লিং। ওকে, তাহলে সব তিনটা নদী বললাম, একটা মারে ডার্লিং, একটা হচ্ছে আমাজন, আরটা হচ্ছে মিসিসিপি। তাহলে আমাজনটা কাদের দীর্ঘতম নদী? কোন মহাদেশের? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী। আর মিসিসিপিটা হচ্ছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার। আর মারে ডার্লিংটা ওশেনিয়া। ওশেনিয়া। ওশেনিয়ান। আচ্ছা, অস্ট্রেলিয়ানদেরকে কি বলা হয়? ক্যাঙ্গারু বলা হয় না? তাহলে ক্যাঙ্গারু দেশ, ক্যাঙ্গারু দেশ কারা? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হলো ক্যাঙ্গারু দেশ। ওকে, ক্যাঙ্গারু দেশ। ক্যাঙ্গারু দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। কেন? আচ্ছা, এই অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশের মধ্যে নাতিশীতোষ্ণ। এখানে কিন্তু মানে বাংলাদেশের মধ্যে মোটামুটি গরম ঠান্ডা সবই থাকে, ঠিক আছে। নাতিশীতোষ্ণ এখন হচ্ছে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, বাংলাদেশের মধ্যে। কারো যদি মানে বাংলাদেশ ভালো না লাগে, অস্ট্রেলিয়া চলে যেতে পারে, ঠিক আছে। অসুবিধা, তেমন একটা অসুবিধা হবে না, মানে ওয়েদার নিয়ে কোনো ঝামেলা নেই। যেমন আমরা যদি কানাডায় যাই, কানাডায় তো ঠান্ডা বেশি। তো যারা ঠান্ডায় সহ্য করতে পারে না, তাদের জন্য কানাডা কিন্তু একটা আজাবের মতো মনে হবে। তো যাদের ওই ধরনের অসুবিধা আছে, আবহাওয়ার রিলেটেড অসুবিধা আছে, তারা কিন্তু চাইলে অস্ট্রেলিয়া চলে যেতে পারে। অস্ট্রেলিয়ার আবহাওয়াটা কিন্তু আমাদের দেশের মতো। আচ্ছা, ওকে, তাহলে এটাই। আর নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। এবং নিউজিল্যান্ডে কিন্তু ইয়া না, আপনার দ্বিকক্ষ বিশিষ্ট। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে ভৌগোলিক ভাবে বিচ্ছিন্ন দেশ নিউজিল্যান্ডের প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ফিজি, টোঙ্গা এবং টুভেরু এগুলো আছে। আচ্ছা, নিউজিল্যান্ডের আদিবাসীদেরকে কি বলা হয় বলেন তো? নিউজিল্যান্ডের আদিবাসী, নিউজিল্যান্ডেরকে যারা মাউরি। ক্রিকেট খেলা দেখেন কি বলি আমরা? না না, আদিবাসীদেরকে, আদি অধিবাসীদেরকে কি বলা হয়? সরি, আদি অধিবাসী বলতেছি, অধিবাসীদেরকে কি বলা হয়? আদিবাসী না, অধিবাসী। নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে কি বলা হয়? আমরা কি বলি? ওই যে নিউজিল্যান্ডে কিউই। যারা খেলতে আসে, কিউই বলি না? কিউই হ্যাঁ, কিউই। কিউই। কিউই কিউই বলি আমরা ওদেরকে, কিউই কিউই বলি। আচ্ছা, নিউজিল্যান্ডের আদিবাসী বলা হয় কাদেরকে? মাউরি। নিউজিল্যান্ডের আদিবাসী হচ্ছে মাউরি। মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের একটা আদিবাসী। আচ্ছা, আর নিউজিল্যান্ডের রাষ্ট্রপ্রধান কে? অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুইজনের রাষ্ট্রপ্রধান কে বলেন তো? এটা কিন্তু পরীক্ষা আসলে ভুল করার সম্ভাবনা বেশি। ব্রিটেনের রাজা বা রানী। হ্যাঁ, ব্রিটেনের রাজা বানান বাস। ব্রিটেনে এখন কে আছে? ব্রিটেনের রাজা কে এখন? রাজা নাকি রানী? কে আছে বলেন? রাজা। রাজা, তৃতীয় চার্লস। ঠিক আছে, এখন আছে হচ্ছে তৃতীয় চার্লস আছে। আচ্ছা, দেখো, তাহলে বিশ্বের প্রথম দেশ হিসেবে নারীদেরকে ভোটাধিকার দেয় নিউজিল্যান্ড কত সালে? 1893 সালে। 1893 সালে প্রথম নারীদেরকে ভোটাধিকার দেয় হচ্ছে নিউজিল্যান্ড, বিশ্বের প্রথম দেশ হিসেবে। তারা নারীদেরকে ভোটাধিকার দিছে, তারা প্রথম। ওকে, তাহলে মোটামুটি হচ্ছে আমাদের এই জিনিসগুলাই।
তাহলে ওশেনিয়া থেকে কিন্তু এগুলাই, তাহলে আমরা দেখি ওশেনিয়া থেকে আর কিছু আছে কিনা এখানে। তাহলে এখানে মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া গুলো বলছে। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া শব্দের অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণাঞ্চল। এরপর দেখেন ওশেনিয়া মহাদেশের সর্ববৃহৎ দেশ হলো অস্ট্রেলিয়া, এগুলো আমরা পড়ছি। অস্ট্রেলিয়া যে দেশ তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন এনেছে, তাহলে বিশ্বের যে দেশ তাদের জাতীয় সঙ্গীতের পরিবর্তন আছে অস্ট্রেলিয়া। সামগ্রিক ভাবে ভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ পরিচিত যে নামে, ওশেনিয়া নামে। দীর্ঘতম নদী মারে ডার্লিং। আচ্ছা, ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ায় অবস্থিত। এরপর দেখেন অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস জানুয়ারি। উষ্ণতম মাস তার মানে উষ্ণতম আছে, শীতলতম আছে। কুইন্সল্যান্ড যে দেশের অংশ অস্ট্রেলিয়া। মাওরি যে দেশের অধিবাসী, এটা অধিবাসী হবে না, এটা কি হবে? আদিবাসী। নিউজিল্যান্ডের। ওশেনিয়া মহাদেশের সর্ববৃহৎ হ্রদ গ্রেট ভিক্টোরিয়া। বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের পূর্ব উপকূলে। নিউজিল্যান্ডের জাতীয় পাখি হচ্ছে কিউই। আচ্ছা, অন্যান্য সপ্তম আশ্চর্যের একটি হলো মাচু পিছু। এটি ইনকা সভ্যতার একটা নিদর্শন। ইনকা সভ্যতার একটা নিদর্শন। এই ইনকা সভ্যতার নিদর্শন দিয়ে একটা কিছুক্ষণ আগে একটা দেশের নাম বলছিলাম, পেরু। ইনকা সভ্যতা, পেরু। ঠিক আছে, পেরু। ইনকা সভ্যতার নিদর্শন পাওয়া গেছে তাহলে কোথায়? পেরুটা কোথায় পড়ছিলাম? দক্ষিণ আমেরিকা পড়ছি না? দক্ষিণ আমেরিকায়। আচ্ছা, এরপরে দেখেন এই কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সীমানা নিরূপণকারী যে রেখা, সেটা হচ্ছে 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা। আমি কি বলছিলাম? 0 ডিগ্রির উপরের দিকে গেলে সব উত্তর, আর নিচের দিকে গেলে সবগুলো কি বলছিলাম? দক্ষিণ বলছিলাম না? রেখাগুলোর মধ্যে একটা হচ্ছে নিরক্ষরেখা বা হচ্ছে ইকুয়েটর রেখা। ইকুয়েটর রেখার উপরের দিকে হচ্ছে উত্তর, আর নিচের দিকে গেলে বলছিলাম হচ্ছে দক্ষিণ। তো উত্তরের 49 ডিগ্রিতে হচ্ছে কানাডা এবং যুক্তরাষ্ট্রের সীমানা নিরূপণ করা হয়। আর সনোরা লাইনটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। তাহলে যুক্তরাষ্ট্রের পাশে এখানে দেখেন, যদি আমি ছবি দেখি, এই যে ছবির মধ্যে খেয়াল করেন, এই ছবির মধ্যে দেখেন এই যুক্তরাষ্ট্রের সাথে এখানে একটা লাইন আছে, কালার চেঞ্জ করে, যুক্তরাষ্ট্রের সাথে এখানে একটা লাইন আছে, এটা হচ্ছে 49 ডিগ্রি। আর যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকো যেটা আছে সেটা হচ্ছে সোনোরা লাইন। তাহলে দুটো লাইন চলে গেল একেবারে। আচ্ছা, এখানে দেখেন মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখাটা কার উপর দিয়ে গেছে? অস্ট্রেলিয়ার উপর দিয়ে গেছে না? মকর ক্রান্তিটা গেছে হচ্ছে অস্ট্রেলিয়ার উপর দিয়ে। আর কর্কট ক্রান্তিটা গেছে কার উপর দিয়ে? মেক্সিকোর উপর দিয়ে। আর ইকুয়েটরটা গেছে কার উপর দিয়ে? ইকুয়েটরটা গেছে কার উপর দিয়ে? ইকুয়েটরের উপর দিয়ে। তাহলে দেখেন রেখাগুলো নিয়ে যাতে আর ঝামেলা না হয়, ওগুলো মানে একেবারে মুখস্থ করে ফেলবো বাস। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে এখানে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার সেনাবাহিনী নেই। আচ্ছা, কিউবার রাজধানী হাভানা, তা আমরা দেখছি। বিশ্বের বৃহত্তম রেন ফরেস্ট রয়েছে ব্রাজিলে। আচ্ছা, ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে লুইস ইনাসিও লুলা দা সিলভা। আচ্ছা, যিনি লুলা নামে সর্বাধিক পরিচিত। তাহলে লুলা আছে কোথায়? লুলা আছে ব্রাজিলে। বিশ্বের সর্বাপেক্ষা সরু দেশ চিলি, এটা পড়ছি। তামা উৎপাদন, তামা মানে কপার, কপার উৎপাদনকারী দেশ কোনটা? চিলি। আর কফি উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল, তা আমরা পড়ে ফেলছি। আচ্ছা, চে গুয়েভারার জন্ম আর্জেন্টিনা, মৃত্যু কোথায়? বলিভিয়ায়। আর মূর্তি স্থাপন করা হয়েছে কোথায়? আর্জেন্টিনায়। আচ্ছা, ভিক্টোরিয়া ডেজার্ট অস্ট্রেলিয়ার অবস্থিত বৃহত্তম মরুভূমি। সলোমন দ্বীপপুঞ্জ যে মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। মাইক্রোনেশিয়ার অবস্থান পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে। এখানে মার্কিন দ্বীপ গুয়াম অবস্থিত। পৃথিবীর গভীরতম স্থান ম্যারিয়ানা ট্রেন্স এখানে অবস্থিত। তাহলে মাইক্রোনেশিয়ার মধ্যে হচ্ছে ম্যারিয়ানা ট্রেন্স আছে। গভীরতা কত? প্রায় 11 কিলোমিটার। নিউজিল্যান্ডের আদি অধিবাসীদের নাম হচ্ছে মাউরি। মাউরিরা সর্বপ্রথম নিউজিল্যান্ডে আসে 950 সালে। তাহলে মোটামুটি আমাদের সবগুলা শেষ। আচ্ছা, তাহলে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া, এবং এখানে কয়টা দেশ আছে? 14টা দেশ আছে, 14টা স্বাধীন দেশ আছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকাকে বলা হয় বৃহদাকার চিড়িয়াখানা। আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। সেগুলো আমরা সব জানি, সেগুলো আর বলবো না। এখন আমাদের আরেকটা টপিক হলো ভূ রাজনীতি, না? আরেকটা কি কি জানি ছিল, ভূ রাজনীতি ছিল না আজকে আপনাদের টপিকের মধ্যে? আমার প্রায় শেষের দিকে, মানে এগুলাই আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল আর কি। আচ্ছা, আপনাদের আচ্ছা, এরপরে ছিল হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, এটা ছিল। আর হচ্ছে ছিল ভূ রাজনীতি। এই এই হচ্ছে আপনাদের লেকচার। তাহলে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে এখানে দেখেন 1982 সালে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের
মহীসোপানের সীমা হবে ভিত্তিরেখা হতে 350 নটিক্যাল মাইল। আচ্ছা, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমাল, এটা হচ্ছে এরিস্টটলের এক উক্তি। আচ্ছা, রোম সাম্রাজ্যের রোম সাম্রাজ্য ছিল শান্তির প্রতীক। এখানে জাস্ট যেগুলো দাগামলাই শুধু সেগুলো ভালো মতো পড়ে যাবেন, বাকিগুলো একটু একটু পড়বেন, দাগামলাগুলো মাস্ট করতেই হবে আর কি। রোমান সাম্রাজ্য গড়ে উঠেছিল কোথায়? ভূমধ্যসাগর এবং পশ্চিম ইউরোপে। শান্তিতে নোবেল 2019, যে কারণে ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার সীমান্ত চুক্তি। এটা 31তম বিসিএস এর একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এরপর চলে আসেন, আন্তর্জাতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো পাওয়ার পাওয়ার পলিটিক্স। বর্তমান ব্যবস্থায় একমাত্র পরাশক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র। তার আন্তর্জাতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পাওয়ার পলিটিক্স। ওকে, এরপরে চলে আসছে এখানে যে আন্তর্জাতিক ব্যবস্থা নতুন ভাবে প্রভাব বিস্তার করেছে এনজিও, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন গুলো। আচ্ছা, এগুলা এটা ইম্পর্টেন্ট। এরপর দেখেন হচ্ছে ক্ল্যান্ডেস্টিন অ্যাক্টর বা সিক্রেট এজেন্ট হলো দায়িত্বপ্রাপ্ত যে গোপন প্রতিষ্ঠান অন্য রাষ্ট্রের সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় সম্পর্কিত গোপন খবর নিজ সরকারকে অবহিত করে। এদের উদাহরণ হচ্ছে সিআইএ, সিক্রেট এজেন্ট। আচ্ছা, এরপরে দেখেন ট্রান্স ন্যাশনাল ন্যাশনাল প্রবলেমের উদাহরণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ইন্টারন্যাশনাল টেরোরিজম, এগুলো। আহ, গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক এবং অর্থনৈতিক মতবাদ, যেমন গণতন্ত্র নিয়ে, স্বৈরাচার নিয়ে, সমাজতন্ত্র। গণতন্ত্র নিয়ে কে কে মতবাদ দিচ্ছে? জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন, আব্রাহাম লিঙ্কন, উইনস্টন চার্চিল এবং হচ্ছে নেলসন ম্যান্ডেলা। স্বৈরাচার নিয়ে কারাগার থেকে জুলিয়াস সিজার দিছে, নেপোলিয়ন বোনাপার্ট দিছে, অ্যাডলফ হিটলার দিছে এবং স্ট্যালিন। সমাজতন্ত্র নিয়ে দিছে কার্ল মার্কস দিছে, এরপর হচ্ছে ফ্রেডরিক অ্যাঞ্জেলস, এরপর হচ্ছে ভ্লাদিমির লেনিন, এরপর হচ্ছে গেবারা। আচ্ছা, এরপরে চলে আসি উদারনীতি দিছে, এরপর হচ্ছে রক্ষণশীলতা, এডমন্ড বার্গ, থমাস কার্লাইল এবং হচ্ছে জোসেফ ডি মেস্ট্রে এবং হচ্ছে রবার্ট পিল। তাহলে জাতীয়তাবাদ, ফেসিবাদ, এখানে দেখেন জাতীয়তাবাদ হচ্ছে জাতীয় ঐক্য, স্বাধীনতা এবং শক্তির উপর জোর দেওয়া। আচ্ছা, ফেসিবাদটা আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট। ফেসিবাদ হচ্ছে একটি স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা যা জাতীয়তাবাদ, সামরিক শক্তি ও কর্তৃত্ববাদের উপর জোর দেয়। প্রবক্তা হচ্ছে কি? ফেসিবাদের প্রবক্তা হচ্ছে মুসোলিনি। নৈরাজ্যবাদ সকল রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরোধিতা করে এমন রাজনৈতিক দর্শন। আচ্ছা, সামন্তবাদ প্রাচীন দাস বা গোষ্ঠী ব্যবস্থাকে অপসারিত করে আবির্ভূত সমাজ ব্যবস্থার নাম হচ্ছে সামন্তবাদ। সাম্যবাদ, কে? আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে আহ আহ মন্টেস্কু দার্শনিক ভূগোল আবহাওয়াকে রাজনৈতিক বিকাশের প্রধান নির্ণায়ক হিসেবে চিহ্নিত করেছেন। ভূ রাজনীতি বিষয়ে ফ্রেডরিক লিস্টের বিখ্যাত তথ্যের নাম হচ্ছে লিভিং স্পেস বা লেভেন শ্রাউন। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন রুডলফ কিলেন হচ্ছেন একজন সুইডিশ ভূগোলবিদ এবং তিনি ভূ রাজনীতি ও রাজনৈতিক ভূগোলের মধ্যে পার্থক্য দেখেন। মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক গুরুত্ব এত বেশি কারণ স্থল, নৌ এবং বিমান এই তিন পথেই বিশ্বের যোগাযোগের একমাত্র পথ হচ্ছে মধ্যপ্রাচ্য। তাহলে আমাদের ভূ রাজনীতির মধ্যে হচ্ছে এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে মাস্ট মনে রাখতে হবে। আরো কিছু জিনিস আছে, সেগুলো আমি আপনাদের করতেছি।
আর ভূরাজনৈতিক হচ্ছে এখানে আপনার পারস্য উপসাগর কৌশলগত গুরুত্ব বেশি, কারণ এটি জাহাজ চলাচলের একমাত্র পথ। আর পারস্য উপসাগর ইরানের দখলে। কোনটা কার সাথে, এটা একটু মনে রাখবে। বিশ্বের মোট মজুদ তেলের 25% অবস্থিত সৌদি আরবে। সৌদি আরবের বৃহত্তম তেল কোম্পানি গাওয়ারে অবস্থিত। এরপরে ওয়ান বেল্ট ওয়ান রোড, এটার উদ্যোক্তা হচ্ছে চীন, এবং এটার উদ্দেশ্য এবং প্রধান প্রধান উপাদান কি? সিল্ক রোড ইকোনমিক বেল্ট, চীন থেকে ইউরোপ পর্যন্ত স্থলপথ, এবং 21st সেঞ্চুরি মেরিটাইম সিল্ক রোড। লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় ভারতে, এবং মণিপুরের রাজ্যের রাজধানী হচ্ছে ইম্ফল। আচ্ছা, মোটামুটি এগুলাই ছিল। ভূ রাজনীতির মধ্যে বাকিগুলো হচ্ছে অন্য টপিকের মধ্যে। তাহলে এগুলোই ছিল আমাদের আজকের টপিক আর কি। তো মেনলি আমরা যে আমেরিকা এবং হচ্ছে ওশেনিয়াটা পড়ছি, এটা ভালো মতো পড়তে হবে। ভূরাজনীতিটা ভূরাজনীতিটাও যেভাবে যেগুলো বলছি, জাস্ট ওই যে কোনটা ভৌগোলিক ভাবে গুরুত্ব, কোনটা রোড, তারপর হচ্ছে কোনটা নদী, কোন নদীটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোনটা এই জিনিসগুলো, এবং হচ্ছে ভূরাজনীতি নিয়ে কে কে মতবাদ দিচ্ছে সেগুলো একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলাই এখান থেকে মেনলি যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু আমি একটু দেখি। তেমন একটা আসে নাই, মানে মেনলি যুদ্ধগুলা থেকে প্রশ্ন হচ্ছে। যুদ্ধগুলো আজকের টপিকের মধ্যে না। তো এখানে যে যুদ্ধ যেগুলো থাকবে, যুদ্ধগুলো যখন আমরা পড়বো, ওইখানের মধ্যে আমরা মোটামুটি অনেক কিছু পেয়ে যাবো। মেনলি হচ্ছে আমাদের এই যে মহাদেশগুলো যেগুলো পড়ছে, মহাদেশগুলো ইম্পর্টেন্ট বেশি, সেগুলো একটু আপনারা ভালো মতো পড়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন। আর হচ্ছে আমি পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, ভালো মতো করে নেবেন। আর হচ্ছে ম্যাথ দেখে দেখে করবেন অবশ্যই, তাহলে ভালো মতো মনে থাকবে সবার। ওকে। ভাই আমরা বইটা করতে পারবো, বইটা আর্লি পেলে ভালো হতো। আচ্ছা, বই অর্ডার করছেন সবাই? না ভাইয়া, অর্ডারের কথা তো বলে না, শুধু বলছিল যে ভাইয়া প্রিপেয়ার করতেছে, এরকম বলছিল। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বইয়ের কথা আহ কোন বইটার কথা বলছিল? আমাদের তো বই অনেক। 47 এপ্রিলের জন্য, মানে জেনারেল পার্টটা। আচ্ছা আচ্ছা, এটা তো মোটামুটি তো মনে হয় বের হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তাহলে তাও আমি জিজ্ঞেস করবো আর কি, যে আপনাদের বইয়ের আর কোনো কোশ্চেন আছে কারণ? না থাকলে আমি শেষ করে দিচ্ছি আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।